আগরতলা শহরের ফুটপাত দখলমুক্ত করতে সম্প্রতি কোমর বেঁধে নেমেছে পুর নিগম। চারিদিকে সাজো সাজো রব, বুলডোজারের গর্জন আর ক্যামেরাবন্দি ফুটপাত উদ্ধার অভিযানের ছবি। কিন্তু এই অভিযানের বাস্তব চিত্রটা কি সত্যিই শহরের সাধারণ মানুষের হাঁটার পথ সুগম করেছে, নাকি এটি কেবলই প্রচার সর্বস্ব এক নাটক? কেন উঠছে এমন প্রশ্ন? আসলে দাপট দেখিয়ে শহরের ক্ষুদ্র ব্যবসায়ী এবং হকারদের ওপর যেভাবে অভিযান চালানো হলো, তা যেমন একদিকে প্রশংসা কুড়িয়েছে, ঠিক অন্যদিকে আবার একাংশ জনমনের তীব্র ক্ষোভও তৈরি হয়েছে। যারা প্রতিদিনের উপার্জনে সংসার চালায়, তাদের মালামাল কেড়ে নিতে টাস্ক ফোর্সের যে রণংদেহী রূপ দেখা গেছিল, সেই তথাকথিত কঠোর রূপের মুখোশ খুলে যায় পশ্চিম থানার সামনে গেলেই। বছরের পর বছর ধরে থানার বাজেয়াপ্ত করা ভাঙাচোরা গাড়িগুলো রাস্তার এক বিরাট অংশ এবং ফুটপাত দখল করে পড়ে আছে। ধুলোর স্তূপ জমে থাকা সেই গাড়িগুলো কি ফুটপাতের শোভা বাড়াচ্ছে? হকারদের মালপত্র কেড়ে নিতে পারলেও থানার সামনে 1 ইঞ্চি জমিও কি খালি করার হিম্মত দেখাতে পেরেছে নিগমের টাস্ক ফোর্স? থানার সামনে এসে কি নিগমের কর্তাবাবুদের সব উৎসাহ চুপসে যায়? অথচ ভারতের সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন হাইকোর্ট একাধিকবার নির্দেশ দিয়েছে যে থানার সামনে বা রাস্তার বাজেয়াপ্ত গাড়ি স্তূপ করে রাখা যাবে না। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এই গাড়িগুলো নির্দিষ্ট ডাম্পিং ইয়ার্ড বা গুদামে সরিয়ে নিতে। তাই প্রশ্ন উঠছে, নিগম কার স্বার্থ রক্ষা করছে? তাছাড়া শহরের প্রধান রাস্তাগুলোর ড্রেনের ওপর দিব্যি গাড়ি পার্ক করে রাখা হচ্ছে। সেখানে সাধারণ মানুষ হাঁটবে কোথায়? বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা অস্থায়ী বাজার আর পার্কিং এর দাপটে ফুটপাত তো নামমাত্র। অথচ সেদিকে নিগমের কোনো মনিটরিং নেই। উচ্ছেদ অভিযান কি তবে বেছে বেছে কেবল অসহায়দের ওপর চালানো হবে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। পুর নিগমের ফুটপাত দখলমুক্ত অভিযান কতটা সফল তা নিয়ে একটি বিশ্লেষকমূলক টকশোতে আজ আমার সাথে রয়েছেন শহর তথা রাজ্যের দুজন বিশিষ্ট নাগরিক। রয়েছেন শিক্ষাবিদ ডক্টর সঞ্জয় রায়, নমস্কার, এবং বিশিষ্ট সাংবাদিক মণিময় রায়। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। ডক্টর রায়, এই যে সম্প্রতি আগরতলা পুর নিগম শহরের ফুটপাত দখলমুক্ত করতে যে ব্যাপক অভিযান চালিয়েছে, সেই অভিযানের বাস্তব চিত্র কি? কতটা দখলমুক্ত হলো আগরতলা শহরের ফুটপাত? আপনি কতটা সফল বলে মনে করেন এই অভিযান? নমস্কার। প্রথমেই ভ্যানগার্ডকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এবার এই বিশ্লেষণমূলক ব্যাপারে কথা বলার জন্য, সুযোগ করে ডাকার জন্য। প্রথমত বলবো যে, আগেও বলেছি আজকেও বলবো যে আগরতলা পুর নিগম এই ফুটপাত দখলমুক্ত করবার যে অভিযান নিয়েছে সেটা নিঃসন্দেহে একটা ভালো কাজ এবং এটা প্রশংসার দাবি রাখে। এখন ইমপ্লিমেন্টেশন স্টেজে এসে হয়তো আমরা লক্ষ্য করছি যে আপনি আপনার ভূমিকায়ও বলেছেন যে কিছু কিছু জায়গায় হয়তো এখনো কিছু কিছু রয়ে গিয়েছে, এখনো সেভাবে দখল মুক্ত হয়নি, বা হয়তো ড্রেনের উপর গাড়ি রাখছে, বা কিছু কিছু জায়গা থানার কথা বললেন সেখানে সামনে কিছু হয়তো গাড়ি নিগমে থানা কর্তৃপক্ষেরই গাড়ি রয়ে গিয়েছে। তো এখন বেসিক্যালি আগরতলা পুর নিগম পত্রপত্রিকায় এবং টিভিতে আমরা যে সমস্ত অভিযানগুলো চালাচ্ছে, নিত্যই যেগুলো দেখতে পাচ্ছে, এবং এটা কন্টিনিউয়াসলি এটা হচ্ছে, আবার মাঝে মাঝে হয়তো 1-2 দিন হয়তো একটু বন্ধ আছে। আবার পুর নিগম তো নিজেই স্বীকার করছে যে আসলে একবার অভিযান করে যাওয়ার পর আবার সেই জায়গাটা দখল হয়ে যাচ্ছে। তখন বেসিক্যালি দিস ইজ এ সিরিয়াস প্রবলেম আমার মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ কি, এটা তো ধরুন না, এখন এটা নিগম থেকে আসবে, একবার সরিয়ে দিল, আবার যখন নাকি দখল মুক্ত করলো আবার কিছুক্ষণ পর আবার সেখানে বসে গেল, ঠিক আছে। এখন বেসিক্যালি একটা পুর নিগমকে তার আগে একদিন বলেছিলাম একটা সুস্পষ্ট নীতির ভিত্তিতে এগুতে হবে। নিশ্চয়ই পুর নিগমের কাছে একটা নীতি আছে, যেটা আমি ব্যক্তিগত মনে করি যে বেসিক্যালি একটা ভেন্ডিং জোন এবং নন ভেন্ডিং জোন, সুপ্রিম কোর্টের অর্ডার বা বিভিন্ন হাইকোর্টের অর্ডারগুলো যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু পরিষ্কারভাবেই বলা হচ্ছে যে বেসিক্যালি
এই যে পথচারীর রাস্তা সেটা কিন্তু মানে মুক্ত রাখার ব্যবস্থা সরকার বা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন প্লাস যারা নাকি আরো প্রশাসন থেকে আছে এরা কিন্তু ফুটপাতটাকে দখলমুক্ত রাখতে হবে, যেন সেখানে যানজট সৃষ্টি না হয়, পথচারী যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে। এখন ভেন্ডিং জোন কোনটা, নন ভেন্ডিং জোন কোটা, সেটা যদি খুব ভালোভাবে আইডেন্টিফাই থাকে তাহলে প্রবলেমটা অনেকটাই আমার মনে হয় নিরসন হয়ে যাবে। আরেকটা ব্যাপার হলো কি, দেখুন এই পুর নিগম যে এবার যে কাজটা হাতে নিয়েছে এটা প্রায় দীর্ঘদিন বাদে, এবং এটা ধরুন এখানে যারা নাকি অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে যে তার আগেও যখন নাকি পূর্বতন সরকারের আমলেও দখলমুক্ত করবার জন্য এইবার যে শুধু একমাত্র এবারও তো সেটা কয়েকদিন যাবৎ চলছে, তার আগে যে হয়নি তা না, তখনও কিন্তু আপনার এই যারা হকার্স ছিল তাদেরকে সরানোর ব্যবস্থা করা হয়েছে, অনেককে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে, সবকিছুই ঠিক আছে। কিন্তু মুশকিল হলো এটা এরকম একটা রেকারিং সমস্যা যে আপনি আজকে তুলে দিলেন, আবার পুর নিগমের মনে হয় না সেরকম ভাবে সেই ওয়ার্কফোর্সও আছে ডেইলি প্রত্যেকটা জায়গায় এমন সুস্পষ্টভাবে মনিটরিং করা, দেখা যে যাকে সরিয়ে দিলাম কালকে আবার এসে বসে গেল, ঠিক আছে। এবং এটা দিস হ্যাজ বিকাম, এবং এটাকে কিভাবে মোকাবেলা করা যায় সেটা এখন লক্ষ্য রাখার সময় এসছে আমার মনে হয়। আপনি খুব একটা গুরুত্বপূর্ণ কথা অবশ্যই তুললেন, যেটা মনিটরিং এর কথাটা, যেটা আমরা বরাবরই বলছি যে এই মনিটরিংটা সঠিকভাবে হয় কি, মনিটরিং হলে কি এই সমস্যাগুলো এত গাঢ় রূপ নেয় কি। ওকে, আমরা আসবো সেই বিষয়টাতে যে মনিটরিং কতটা হয় এবং কিভাবে হওয়া উচিত। মনিমিতা, এই যে পুর নিগম জনগণের ভোটে জয়ী, এখানে তো অস্বীকার করার কোনো জায়গা নেই, তো আজ যখন সাধারণ মানুষের চলাচলের অধিকার মানে বনাম একটা রুটি রুজির সংঘাত তৈরি হচ্ছে, সেখানে আপনি কি মনে করেন, মানে এই যে মানে নিগম কি নিরপেক্ষ ভূমিকা পালন করছে? আপনার চোখে কি এই অভিযানের ভবিষ্যৎ কি দেখছেন? এটি কি মানে সত্যিই শহরকে মুক্ত করবে, নাকি কয়েকদিন পর আবার সেই একই জায়গায় পুনরায় দখল হয়ে যাবে ফুটপাত? আমি ডক্টর রায়ের কথার রেস ধরেই বলি যে ডক্টর রায় ইঙ্গিত দিয়ে দিয়েছেন এটার ভবিষ্যৎটা কি। আসলে প্ল্যানিংটা কি? প্ল্যানিংটা কি শুধুমাত্র ভেন্ডার যারা আছে, লাইসেন্সহীন ভেন্ডার যারা আছে তাদের উঠিয়ে দেওয়া, তাদের জিনিসপত্রগুলি লুটপাট করে নিয়ে চলে যাওয়া, যে পদ্ধতিতে ওদের জামা কাপড়গুলি যেভাবে ওদের টানানো জিনিসগুলি নিয়ে যাওয়া, সেটা পদ্ধতিই না। এটা কোনো পদ্ধতি, এটা লুট, এটা পদ্ধতি না, সাথে আবার পুলিশ, এটা কোনো পদ্ধতিই না। তুমি এই যে ভেন্ডিং জোন, নন ভেন্ডিং জোন তোমার আছে, নির্ধারিত আছে। আমি সাধু সাহেব বোধহয় কালকে না পরশুদিন গিয়েছিলেন এগুলি সব নিজের নজর করতে, যে সেক্রেটারি, তো উনি গিয়ে দেখে এসে, আমি একটু দূরে দাঁড়িয়ে আমি যতটুকু বুঝেছি ওনার কথাবার্তাতে, যে ভেন্ডিং জোনে কেন ভেন্ডাররা আসছে না উনি নিজেই প্রশ্ন তুলছেন। আচ্ছা, উনি নিজেই প্রশ্ন তুলেছেন, নিশ্চয়ই ভিডিও টিডিও লক্ষ্য করলে আপনি পাবেন। উনি বলছেন যে ভেন্ডিং জোনে কেন ভেন্ডাররা আসছে না। এখন উনি এলেন কেন, এগুলি দেখতে এলেন কেন, যে ভেন্ডাররা বসেছে কিনা। চলুন না কামাঞ্চ এখনই যাই, কামাঞ্চ উনি তো একই জায়গায় লোক আছে, আপনি গাড়িগুলির অবস্থা গিয়ে দেখবেন, পার্কিং জোন, নন পার্কিং জোন কোথায়, এগুলি কোথায়। এই যে বিষয়গুলি, মানে ডক্টর রায় যেটা বলেছেন আমি তার সঙ্গে সহমত, যে প্ল্যানিংটা কি, পরিকল্পনা ছাড়া এইভাবে বুলডোজার নিয়ে গেলে ভয় দেখানো যেতে পারে, বুলডোজার নিয়ে গেলে একবারে সাময়িকভাবে তক্ষুনি হয়তো জায়গাটা পরিষ্কার করে দেওয়া যেতে পারে, কিন্তু পরক্ষণেই সেটা আবার ফিল আপ হয়ে যাবে, ফিল আপ হবে না, হয়েই যাবে। আপনি যে মনিটরিং, এটা আগের দিনও আমরা আলোচনায় বলেছিলাম, মনিটরিং না থাকলে, এই মনিটরিং এর দায়িত্বটা যদি বুলডোজার নেয় তাহলে মুশকিল হয়ে যাবে, এটা হতেই পারে না কোনো সময়। আপনি বটতলা থেকে প্যারাডাইস চৌমনি পর্যন্ত কভার্ড ড্রেন, এটা ফুটপাথের জন্যই দেওয়া হয়েছে। আপনি বটতলা স্টার্ট করলেন, যদি উত্তর অংশের ফুটপাথটা আপনি ধরেন, 50 ফুট 60 ফুট গেলে পরেই দেখবেন জায়গাটা ফাঁকা, ড্রেনটা কভার্ড না। কে তুললো এটা? আপনাকে সেই আবার রাস্তায় নেমে আসতে হবে, কিছু দূর যেতে হবে, গিয়ে আবার পাবেন। আবার এই যে জায়গাগুলিতে, এই জায়গাগুলিকে নজরদারি করা হয়নি সঠিকভাবে। এই যদি পরিস্থিতি হয়ে থাকে তাহলে আপনার প্রশ্নটাই ঠিক, এটার সঠিক উত্তর হচ্ছে না, এইভাবে হলে সাকসেস করা যাবে না। এবং পুরসভা, কর্পোরেশন নিজেও স্বীকার করছেন এগুলি হচ্ছে। সবচেয়ে বড় কথা, আমি একটা শোক সভায় গিয়েছিলাম, ওরাও এখানে বসা ছিল,
আমি জিজ্ঞেস করলাম, ভাই তোমরা সমস্যা হচ্ছে না? বলে সমস্যা, আমরা চিহ্নিত হয়ে যাচ্ছি, এই যে কেড়ে নিয়ে আসতে হচ্ছে, এরপরে কি করো? কিছু ডাস্টবিনে ফেলে দিচ্ছি। তো কেন গরিব লোকদের দিয়ে দান করে দিলে অসুবিধা কয়? এগুলি সিদ্ধান্ত তো আমাদের না। সুতরাং এই যে টোটাল প্ল্যানিং এর যে অভাবটা, এটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, যার ফলশ্রুতিতে ভেন্ডারদের লাথি মারার প্রকল্প যদি থেকে থাকে, তাদের পেটে লাথি মারার প্রকল্প যদি থেকে থাকে, আমি তাদের সঙ্গে সহমত না। প্ল্যানিংটা করতে হতো কি? আমি শুধু একটা কোট আনকোট একটা কথা বলে দিই, যে আমরা, মেয়র সাহেব বলছেন, যেটা আমি সমর্থন করি ওটার কথাটা, আমরা এই পার্কিং জোন তৈরি করতে চলেছি, আমাদের পরিকল্পনা রয়েছে। আমার খুব উৎসাহ হলো। সম্ভবত মানে অনেকটা জায়গা ওরা বোধহয় নিতে চলেছেন পার্কিং জোনের জন্য, এবং প্রায় 12,000 স্কয়ার ফুট, আমি যদি ভুল না করি, কথাটা শুনতে যদি ভুল না করে থাকি, 12,000 স্কয়ার ফুট ওনারা এই জ্যাকসন গেটের এখানে নেবেন। কোথায় পাবেন আমি জানি না, কিন্তু নেবেন ওই জায়গায়। তার মানে দোকানপাট কিছু ভাঙা হবে আরো, নাহলে তো সম্ভব না। তো এখানে 12,000 স্কয়ার ফুট যদি নেওয়া হয়, তাহলে ওই জায়গায় একটা পার্কিং জোন হবে। এবং আমি তো উৎসাহিত হয়েছি, খবরাখবর নিলাম, নেওয়ার পরে যেটা দেখলাম, মানে এখনো প্রজেক্টটা চূড়ান্ত হয়নি। ফলে এখন মানে টুথপেস্টটা আনা হলো না, তারপরে না আপনি ব্রাশে লাগাবেন। এখন ওই জায়গায় থেকে আমার এটা যদি হয় তাহলে খুব ভালো। তাহলে এটার দিকে তাকিয়ে এখানে দুটো জিনিস করা যেতে পারে। আপনি যে পার্কিং জোনটা করবেন, আন্ডারগ্রাউন্ড করুন, যে পদ্ধতিতে আপনার বিজ্ঞানসম্মত পদ্ধতি আপনি করুন, সেখানে যাদের তুলে দিলেন, আর মানে যারা ভ্রাম্যমান ভেন্ডার, তাদেরও একটা জায়গার ব্যবস্থা করা যেতে পারে, এই পরিকল্পনা অনুযায়ী ইজিলি করা যেতে পারে। সুতরাং আমরা শুধু সমালোচনা করে যাব ঘটনাটা না, আমরা প্ল্যানিং এরও আমরা এই পরিকল্পনার একটা অংশ। সুতরাং আমরা সেই কথাই বলতে চাই যে এই জায়গা থেকে মনিটরিংটা অত্যন্ত জরুরি, এবং শুধুমাত্র জিনিসপত্রগুলি টেনে নিয়ে গিয়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া সমস্যার সমাধান না, ঠিক একদমই নয়। অবশ্যই আপনারা এই শহরের, এই রাজ্যের বিশিষ্ট নাগরিক, এবং আপনাদের মতো বহু বিশিষ্ট নাগরিকরা বা সাধারণ নাগরিকরাও কিন্তু এই সমস্যাগুলোর এখন নিয়ে কথা বলতে শুরু করেছে এবং অভিযোগ করতে শুরু করেছে। এখন আমরা যে জিনিসটা দেখছি, আপনারা যে কথাগুলো বলছিলেন, যে পৌর নিগম যে কাজগুলো করছে, এটা কেন করলো? এই যে টেনে নিয়ে যাওয়া, কেড়ে মাল নিয়ে যাওয়া, আলটিমেটলি কিসের জন্য? ফুটপাথটাকে দখলমুক্ত করার জন্য। এনক্রোচমেন্টগুলোকে ভেঙে দিল বুলডোজার দিয়ে, কেন? ফুটপাথটাকে ক্লিয়ার করার জন্য, যাতে মানুষ সেখানে হাঁটতে পারে। প্রশংসনীয় উদ্যোগ অবশ্যই। তবে আমরা আগরতলা শহরকে স্মার্ট সিটি করার স্বপ্ন দেখছি, কিন্তু যে শহরের থানার সামনে ফুটপাথ জঞ্জাল আর ধুলোমাখা গাড়িতে অবরুদ্ধ থাকে, সেই শহরের স্মার্টনেসের সংজ্ঞাটা কি? এটা কি প্রশাসনের সময় অভাব, নাকি ইচ্ছাকৃত উদাসীনতা? মানে কোনটা? মানে এই যে গাড়িগুলো দিনের পর দিন রাখা, এবং বারবার বলা সত্ত্বেও, বারবার মিডিয়াতে আওয়াজ তোলা সত্ত্বেও, এই ধরনের গাড়িগুলো 1 ইঞ্চিও সরল না। দেখুন এখানে সঞ্জয় স্যার, এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, সুন্দরভাই আম্বালাল দেসাই বনাম সুন্দরভাই আম্বালাল দেসাই বনাম গুজরাট রাজ্য সরকারের একটি মানে গুজরাট রাজ্যের একটি মামলায় এই যুগান্তকারী রায়ে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছিল যে বাজেয়াপ্ত করা গাড়িগুলো বছরের পর বছর থানায় ফেলে রাখা উচিত নয়। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল যে এই গাড়িগুলোকে ছবি তুলে এবং ভিডিওগ্রাফি করে দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে মালিকের কাছে ফেরত দেওয়া, নয় নির্দিষ্ট ডাম্পিং ইয়ার্ডে সরিয়ে নিয়ে যাওয়া, এমনটা হতে পারে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে মানে এই ধরনের মানে রায় থাকার পরও দিনের পর দিন শহরের বুকে একটি থানার সামনে এভাবে গাড়ি পড়ে রইল, পুর নিগমের কি কিচ্ছু করার নেই, নাকি সব দাপট এখানে এসেই শেষ হয়ে যায়? না, আমার মনে হয় না ব্যাপারটা এরকম। আমার মনে হয় যে আসলে আপনি যেভাবে মানে তার আগেও একদিন আমরা দেখেছিলাম, আমরা তখন বলেছিলাম, হয়তো আশা করবো যে মানে শীঘ্রই এগুলো এখান থেকে এই জায়গা থেকে সরে যাবে। এটা আমার, কারণ কি হয়তো পুর নিগমের যারা নাকি মানে কর্তৃপক্ষ যারা আছে, তারা নিশ্চয়ই পুলিশ আধিকারিকদের লেখা উচিত এবং লেখা দরকার যে বেসিক্যালি এগুলোও তো আসলে মানে আমরা যে শহরকে দখলমুক্ত রাখার যে একটা পরিকল্পনা নিয়েছি, এবং শহর সুন্দরায়নের যে প্রকল্প বা আপনার স্মার্ট সিটি প্রকল্পের আন্ডারে, ঠিক আছে, দিস স্পেসেস নিড টু বি বেসিক্যালি ক্লিয়ার্ড।
না, এই বৈষম্যটা কি সাধারণ মানুষের চোখে ঠেকছে না? সাধারণ মানুষ তো প্রশ্ন করছে যে একদম যেখানে ক্ষুদ্র ব্যবসায়ীদের যখন সেখানে বসছে বা তাদের যদি কোনো এনক্রোচমেন্ট থেকে থাকে বা কেউ যদি একটু ফুটপাতে যদি জায়গা দখল করে থাকে, সেখানে পুর নিগম বুলডোজার নিয়ে আসছে, কিন্তু এখানে থানার সামনে এতগুলো গাড়ি পড়ে রয়েছে। না না, এখন বেসিক্যালি মানে বেসিক্যালি এটা হয়েছে নিঃসন্দেহে, আমি এটা হয়েছে নিশ্চয়ই, বোথ আর গভর্নমেন্ট এজেন্সি, ঠিক আছে? সুতরাং আমরা এখান থেকে যতটুকু বললাম আমরা আশা করি, ঠিক আছে, মানে আই এম হোপফুল দ্যাট অ্যাকশন উড বি টেকেন, ঠিক আছে? আর সেকেন্ড হলো আর একটা কথা বলছিলাম যে আপনি তার আগে যেটা বলছিলেন উনি মণিময় বাবু, যে অনেক জায়গাতে সেক্রেটারি সাহেব গিয়েছিলেন, ভেন্ডিং জোনে যান না। আসলে হলো কি, ভেন্ডিং জোন যেটা আছে, ভেন্ডিং জোনে অনেক যারা নাকি আসলে 3 টাইপের আপনার হকার্স আছে। একটা হচ্ছে আপনার স্টেশনারি, মানে স্থির যারা, একটা মোবাইল যারা নাকি গাড়ি টাড়ি নিয়ে চলছে, একটা সেমি, ঠিক আছে, আসলে চলে যায়, আবার নিয়ে আসে, আবার চলে যায়। এখন সেকেন্ড দুটো ততটা ডেঞ্জারাস না, যেটা নাকি স্টেশনারিটা, যেটা নাকি যারা নাকি স্থায়ীভাবে যেটা বা যারা নাকি নিয়ে আসে বসে, এবং বসে মানে কি আপনি লক্ষ্য করে দেখবেন পুর নিগম যে একটা টাইমিং দিয়েছে, এটা অনেকটা টাইম, প্রায় রাত্র 11টা থেকে সকাল 11টা থেকে রাত্র 11টা। এবং এখানেই একটা ব্যাপার হলো যে ওনারা যারা নাকি হকার্স আছে, যারা নাকি ফুটপাতে যারা ব্যবসা করছে, তারা যদি আপনার যে নন ভেন্ডিং জোনে যদি দেখবেন ওদের বেশি মানে চলাচলটা বেশি লক্ষ্য করা যায়। আপনি যদি বটতলা থেকে লক্ষ্য করে দেখবেন, একদম হরিগঙ্গা বসাকৃতি, একদম আপনি যদি মোটর স্ট্যান্ড অব্দি যান, এখানে তো এই পথচারী চলবার কোনো রাস্তাই নেই, ঠিক আছে? গভর্নমেন্টকে আমি ব্যক্তিগতভাবে বলছি যে বেসিক্যালি এই নন ভেন্ডিং জোনে সবাই এসে ব্যবসা করতে যায়, এখানে যে মানে ওদেরকে যে আপনি মোটামুটি ভাবে যে এই রিহেবিলিটেশন বা পুনর্বাসন দিলেই যে সমস্যাটার সমাধান হয়ে যাচ্ছে তা না। অনেককেই কিন্তু পুনর্বাসন দেওয়া হয়েছে, আগেও সরকারের আমলেও অনেক পুনর্বাসন, হকার্স মার্কেট যেটা আছে আপনারা লক্ষ্য করে দেখবেন, বা বটতলা যে একটা সুপার মার্কেট আছে, এখানেও কিন্তু অনেক পুনর্বাসন দেওয়া হয়েছে। কিন্তু লক্ষ্য করা যায় কি, ওরা এসে ওই বেন্ডিং জোনে, যেটা নন বেন্ডিং জোনে যে রাস্তা যেটা আছে সেখানে চলে আসে। সুতরাং এটা তো মানে কি, আপনি কত প্ল্যান করবেন? তার মানে কি প্রবলেমটার মধ্যে প্রবলেমটা এরকম একটা প্রবলেম যে রুটি রোজগারের ব্যাপার, বা তার সঙ্গে আরো অনেক ব্যাপার সরকার জড়িত আছে। এটা আমাদের মানে রাজনৈতিক, এখানে ভেন্ডিং জোন এবং আপনারা যেটা বলছেন যে প্ল্যান ওয়াইজ একটা বিরাট বড় একটা প্ল্যান নিতে হবে, সেখানে শুধু মানে যারা লাইসেন্স প্রাপ্ত বা যারা লাইসেন্সহীন তাদের জন্য ভেন্ডিং জোন, নন ভেন্ডিং জোন, সময়ের ব্যাপার, সেটা একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে আমাদের কিছু বেসিক প্রশ্ন আছে যেগুলো সাধারণ মানুষের প্রশ্ন, জনগণের প্রশ্ন। এখন সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো যে নন ভেন্ডিং জোনে এসে যেটা বলছিলেন যে সেক্রেটারি বলছিলেন, যার নাম যে সেক্রেটারি সাহেব দেখেছেন, ভেন্ডিং জোনে ওদেরকে যাদেরকে রিহেবিলিটেশন দেওয়া হয়েছে, ওনারা সেখানে যাচ্ছেন না বা যেতে চাইছেন না। তো দিস ইজ এ রিয়েল প্রবলেম। তার মানে কি, আমি কি নন ভেন্ডিং জোনে, তার মানে কি যানজট এলাকা, যেখানে যানজট খুব, পথচারী চলার মানে সেখানে বেশি যাচ্ছেন ভেন্ডাররা যাচ্ছে। সুতরাং দিস ইজ এ সিরিয়াস ইস্যু, আমার মনে হয় দিস ইজ এ সিরিয়াস ইস্যু। এবং সেইখানে হয়তো গভর্নমেন্ট হয়তো যাচ্ছে, যারা মাঝে মাঝে নন ভেন্ডিং জোনে যাচ্ছে বলেই তারা দেখবেন বুলডোজার নিয়ে যাচ্ছে, বাই নিয়ে যাচ্ছে ইত্যাদি। আই এম নট এগেইনস্ট যারা নাকি ফুটপাতে ব্যবসা করছে, তাদের জন্য আই এম ভেরি মাচ সিম্প্যাথেটিক, ঠিক আছে? তাদের লাইভলিহুডের ব্যাপারটা ইনশিওর করা উচিত। এবং আমাদের যারা মিউনিসিপ্যালিটি যিনি চেয়ারপারসন যিনি আছেন, আই হ্যাভ রিপিটেডলি হার্ড যে উনি বারবারই বলছেন বেসিক্যালি উই আর নট এগেইনস্ট দি ইন্টারেস্ট অফ দিস পিপল, তাদের লাইভলিহুডের এগেইনস্টে না, কিন্তু হোয়াই দে আর কামিং অন দ্য নন ভেন্ডিং জোন? ভেন্ডিং জোন তো আছে, সরকার আমার মনে হয় সরকার আরো কিছু মিউনিসিপ্যাল কর্পোরেশন সরকারের সঙ্গে আলোচনা করে আরো অধিক সংখ্যক ভেন্ডিং জোন করে ওদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়া হোক। এবং তার জন্য আমার মনে হয় বিভিন্ন যে সংস্থাগুলো আছে, শুধু কেবলমাত্র এএমসি নিজে না, এলাকার ওনারা প্রায়ই বলেন বিভিন্ন ক্লাব বা বিভিন্ন এনজিও, ওদেরকে সঙ্গে করে নিয়ে এভরিবডি ইনভলভ করে এটাকে বেসিক্যালি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মতো করে এটাকে ওদেরকে শিফট করতে হবে। কারণ কি, আপনি নন ভেন্ডিং জোনে আসতে পারবেন না। তো নন ভেন্ডিং জোনে যদি আসে ব্যবসায়ীরা, যদি ফুটপাত ব্যবসায়ীরা যদি বারবার এখানেই চলে আসে ব্যবসা করতে, তাহলে তো আলটিমেট অবজেক্টিভ তো সেটা 19(1)(g) তে যে ফুটপাতের যে এই যে পথচারীর যে চলার যে অধিকার রাস্তা দিয়ে,
সেটাও তো বিঘ্নিত হচ্ছে না। না, সেটা তো অবশ্যই হচ্ছে এবং তার জন্যই তো ফুটপাত দখল মুক্ত করা। কিন্তু আমাদের প্রশ্ন অন্য জায়গায়, এই বৈষম্যটা কি কেন হচ্ছে? মানে সবার জন্য কি একই আইন প্রযোজ্য হচ্ছে? মানে পুর নিগম কি সবার জন্য? নন ভেন্ডিং জোনে আপনি লাইসেন্স কার আছে বা নো ভেন্ডিং জোন, নন ভেন্ডিং জোন, সেটা হচ্ছে ব্যবসা করার অধিকার, সেটা আমরা পরে আসছি। কিন্তু আলটিমেটলি এই মুহূর্তে এএমসি যেটা করছে সেটা হচ্ছে ফুটপাত দখল মুক্ত করতে চাইছে। সেখানে যদি প্রশাসনের লোকই যদি ফুটপাত দখল করে রাখে, তখন কেন আমরা চুপ, তখন কেন আমরা নীরব? ওকে, মনিবদা, এই যে পুর নিগমের বুলডোজার কি তাহলে শুধু গরিব হকারদের জন্যই? মানে কি মনে হয়, এই যে ক্ষুদ্র ব্যবসায়ীদের মালপত্র কেড়ে নেওয়ার যে তৎপরতা আমরা দেখেছি, এখন পশ্চিম থানার সামনে এসে কি বছরের পর বছর মানে ফুটপাত দখল করে রাখা বাজেয়াপ্ত গাড়িগুলো স্তূপের সামনে গিয়ে তাদের কি এই যে সাহসটা মানে দমে যায় কেন? মানে এটা কি প্রশাসনের, নিজেদের প্রশাসনের বলে, নাকি অন্য কোনো কারণ আছে? একটা মজার প্রশ্ন করেছেন। আসলে বুলডোজারটা ব্যবহারই করা হয় মানে বেআইনিকে আইন করার জন্য অথবা আইনকে বেআইনি করার জন্য। কেন বুলডোজার লাগবে আপনি বলুন? আগরতলা শহরের কোন জায়গায় বুলডোজারটা দরকার এই মুহূর্তে? যেখানে বুলডোজারটা দরকার সেখানে তো ব্যবহার করেন না। সুতরাং এই যে আপনি যে উদাহরণগুলি দিলেন, সেখানে এক আধটা বুলডোজার লাগলে তো বুঝতাম যে তুলে নিয়ে চলে গেল গাড়িগুলি, সব বুঝলাম, তো জায়গাটা পরিষ্কার হতে পারতো। আপনি যদি বলেন যে পুরনো যে আমাদের মিউজিয়াম, পুরনো গভর্নমেন্ট মিউজিয়াম, মহিলা এই যে থানা যেটা, ওইখান থেকে যদি আপনি টার্ন নিয়ে টুয়ার্ডস ইয়োর এই জায়গাটার দিকে আসছে, দেখুন টাইমটা একদম বাদিকে, পুরো জায়গাটা পুরোটা দখলই হয়ে গেছে সব। এই যে জায়গাগুলি, এগুলি দেখা উচিত আসলে। ওই মনিটরিং এর মানে প্রশ্ন আর সঙ্গে প্ল্যানিং এর প্রশ্ন, যে কথাগুলি আমরা এইগুলি আমরা বহুবার বলেছি না, এইগুলো এখানে প্রশ্ন, বিষয়টা পরে এই কথাগুলো যখন, এই গাড়িগুলোর কথা যখন আসে, তখন হয়তো বা এরকম উত্তর আসে যে এই গাড়িগুলোর বিরুদ্ধে মামলা চলছে বা কোর্টে মামলা রয়েছে গাড়ির, এগুলো বাজেয়াপ্ত করা গাড়ি। এখন প্রশ্ন হচ্ছে, এই গাড়িগুলো যদি মামলা থেকে থাকে বা যে কোনো আইনি মানে প্রক্রিয়ার মধ্যে থেকে থাকে গাড়িগুলো বা গাড়িগুলোর মালিকরা, তাহলে গাড়িগুলো এখানে কেন, রাস্তার উপর বা ফুটপাতের উপর কেন? ঠিক আছে, গাড়িগুলির ভিতরে যাদের অভিযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের সঙ্গে কথা বলে গাড়িগুলি সরানোর ব্যবস্থা করুক, একটা পদ্ধতি। অথবা তোমাদের তো নিজস্ব জায়গা আছে, তোমাদের যে মোবাইল টাস্ক ফোর্সের যে এরিয়াটা, ওইখানে প্রচুর গাড়ি রয়েছে। টিআরটিসির যে গোডাউনটা রয়েছে বরজলার দিকে, ওইখানে রাখতে পারো, অনেক জায়গায় রাখতে পারো, থাকুক না ওখান থেকে। তারপরে যার যার লাইসেন্স মিলিয়ে যখন মুক্তি পাবে নিয়ে চলে আসবে, কোনো অসুবিধা তো নেই। অনেক পরিকল্পনা রয়েছে। আসলে এটা দেখাতে, কাকে দেখাতে চায় আমি জানি না, মানে এর কোনো গুরুত্বই নেই নাকি এই জায়গাটাকে ফুটপাত বলে না? কেন বলবে না? এটা তো থাকবেই, এটা তো ফুটপাতের অংশই, নাহলে মানুষ হাঁটবে কোত্থেকে? তাহলে কি এক্সাম্পল সেট করছে? এক্সাম্পলটা হচ্ছে যে আমরা প্রচুর কাজ করছি এবং কোনো সন্দেহ নেই প্রচুর কাজ করছে, যে কাজগুলি কোনো কাজে লাগছে না। এটা মানে পুরসভার পক্ষ থেকেও কিন্তু স্বীকার করে নেওয়া হচ্ছে যে আমরা করছি। আজকে সাজু সাহেব যে ঘটনাটা আমি বললাম, ওনার সঙ্গে আরবান ডেভেলপমেন্টের ডাইরেক্টরও ছিলেন, উনি পরিচয় করিয়ে দিয়েছেন। উনারাই বলছেন যে ভেন্ডিং জোনে কেন ভেন্ডাররা আসছে না। এই প্রশ্নটা তো সাধারণ মানুষের হওয়া উচিত। আপনি তো ইমপ্লিমেন্টিং অথরিটি, আপনি ইমপ্লিমেন্টিং অথরিটি এসে আমাদের প্রশ্ন করছেন যে কেন আসছে না, তো হোয়াট দ্য হেল উইল ডু? তা এখন আমরা যে এখান থেকে এই জায়গাটা দাঁড়িয়ে থেকে যদি ব্যাপারটার মীমাংসা করে দিতে পারতাম, মীমাংসা করার জন্য আপনার একটা অস্থায়ী বা স্থায়ী একটা কমিটি তো পুরসভার ছিল, যারা অনেক পরিকল্পনা করেছে। এগুলি কি কোথায় গিয়ে দাঁড়ালো? এই যে জায়গাটাতে দাঁড়িয়ে শুধুমাত্র ফুটপাত পরিষ্কার করার জন্য যারা ভেন্ডারের দায়িত্বে ওখানে রয়েছে, তাদের আমরা হটিয়ে দিলাম, সবটাই ঠিক করলাম, বুঝলাম, আমাদের চলাচলের ব্যবস্থা করে দিলেন, কিন্তু তারা তো আবার আসবেই এখানে। এখন প্রশ্ন হচ্ছে যে ভেন্ডাররা জানে কিনা তার ভেন্ডিং জোন কোনটা, তার কোনখানে যেতে হবে না। সিগনিফিকেন্টলি যে নন ভেন্ডিং জোনে যে ঢুকছে, এরা কারা? এরা ঢুকছে নন ভেন্ডিং জোনে যে সমস্ত বড় বড় দোকানগুলি আছে, তাদেরই একটা অংশ ভেন্ডাররা ওইখানে কাজ করছে, ওদেরই কিছু একটা অংশ বাইরে ওই ফ্ল্যাগ ফুটে কাজ করছে। আপনি একটু নজর করলেই বুঝতে পারবেন ওরা কারা। সুতরাং ওদেরও তো একটা মানে রোজগারের একটা বন্দোবস্ত করতে হবে। তাহলে বিকল্প পথটা কি? বিকল্প পথটা হচ্ছে আপনার পরিকল্পনার মাধ্যমে নিয়ে আসতে হবে আমরা কাদের বসাবো। অনেক বছর আগে যাদের জায়গা টায়গা করে দেওয়া হয়েছিল, এখন প্রশ্ন হচ্ছে যাদের জায়গা করে দোকান করে দিয়ে দেওয়া হয়েছে, ওদের আগের জায়গাটা কি ওরা ছেড়ে দিয়ে চলে গিয়েছিল কিনা?
Okay. এটা না, এই- আগের জায়গাটা না, এই অভিযোগ তো ওঠে, জায়গা দিল, তারা আবার সেই ওই জায়গায় ফুটপাতেই চলে চলে এসেছে, ওই আসে। জায়গাটা পেলো, পাওয়ার পরে আবার আবার আগের জায়গা ফুটপাতে চলে আবার ওই আসে। জায়গাটাতে আছে, এই ওই অভিযোগটাও জায়গাটা আছে কিন্তু। আছে অনেক জায়গায় আপনি হাঁটলেই বুঝবেন কমন চেহারা। তো আমরা তো ছোট ছোট একটা শহর একদম, এখানে রয়েছে। একদম, একদম। আর স্মার্ট সিটির যে ব্যাপারটা তুললেন, যে স্মার্ট সিটি হচ্ছে, সবটাই ঠিক আছে। স্মার্ট সিটির অঙ্গ এটা হতে পারে না রাস্তার উপর গাড়ি দাঁড়িয়ে থাকা, এটা হতেই পারে না। স্মার্ট সিটির একটা মানে এক লাইনে একটা শব্দে যদি আপনি স্মার্ট সিটির সংজ্ঞায়িত করেন, স্মার্ট সিটি এটা হচ্ছে একেবারে আধুনিক পরিকাঠামো উন্নয়ন, এটা হচ্ছে স্মার্ট সিটি। স্বাভাবিকভাবে আপনি যেভাবেই দেখুন না কেন, আপনি স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন, আপনি দোকানদাররা দোকানের কাজও করছে। আপনি যদি দিল্লিতে যান, আপনি সরোজিনী মার্কেটে যান, ভেন্ডাররা তো ভেন্ডিং করছে। যারা বেআইনি ভেন্ডার তারা টের পায় কোন সময় পুলিশ ঢুকছে, দৌড়চ্ছে। কিন্তু অরিজিনাল ভেন্ডার যারা এই মার্কেটটার ভেতরে, আপনি তাদের কাছ থেকে মার্কেটিং করছেন, তো ওদের কোনো ডিস্টার্ব হচ্ছে না। তো সুতরাং ওরাও সতর্ক। আপনি ইন্ডিয়া গেটের এখানে যান বা গেটওয়ে অফ ইন্ডিয়ার এখানে যান, যারা ভেন্ডিং করছে তাদের তো একটা জোন, মানে আমরা ধরি না, আমরা তো অতটা ইয়ে করিনি, কিন্তু এই ভেন্ডাররা ওখানে দাঁড়িয়ে থেকেই সমস্ত জিনিসপত্র বিক্রি করছে। ইদানিং একটু সরিয়ে নিয়েছে ওখানে জায়গাটা, আর্মির যে ইয়েটা সরিয়ে নিয়ে যাওয়ার পরে ওরাও একটু সরে গিয়েছে আরেকদিকে। এতে খুব একটা সমস্যা হচ্ছে না। কারণ সবচেয়ে মুশকিলটা হচ্ছে কোন জায়গায় জানেন তো, যে জায়গাটায় আমি এর আগে ইঙ্গিত দিয়েছিলাম, সেটা হচ্ছে মূল জায়গাটা গিয়ে দাঁড়াচ্ছে আপনার এখানে কোনো সরকারি পার্কিং জোন নেই, যার ফলে এই সমস্যাটা গিয়ে দাঁড়াচ্ছে, সবচেয়ে বেশি হয়ে দাঁড়িয়েছে একই জায়গা। এখন আমাদের শহর, আগরতলা শহর ছোট শহর, কনজাস্টেড শহর, মানে শহরের জায়গা অনুযায়ী মানুষ বেশি হয়ে যাচ্ছে দিন দিন। এখন সেটা কি একটা বিরাট বড় প্রবলেম? সঞ্জয় স্যার, এই যে পার্কিং এর জায়গা নেই, এটা একটা সমস্যা, অবশ্যই মনিমদা বলছিলেন। কিন্তু পার্কিং এর জায়গা নেই বলে কিন্তু শহরের প্রধান রাস্তাগুলো বা ড্রেনগুলো যেগুলোতে কভার দেওয়া হয়েছে, সেই স্ল্যাবের ওপর কিন্তু প্রভাবশালী যে গাড়ি পার্কিং করা থাকতে আমরা দেখছি। সেটা আগে যাও ছিল, এখন আরো বাড়ছে বলে অনেকে অভিযোগ করছেন, যেহেতু ফুটপাথে অনেকগুলোকে মানে এনক্রোচমেন্ট গুলোকে সরিয়ে দেওয়া হয়েছে, এখন সেটা আরো বাড়ছে। তো সাধারণ মানুষ হাঁটবে তাহলে কোথা দিয়ে হাঁটবে? সব দোষ কি তাহলে কি সব দাপট, সব দোষ, সব দখলদারিত্ব কি শুধু মানে হকাররাই শুধু করলো তাহলে? না না, দেখুন ব্যাপারটা হলো এটা, আমি তো তার আগেও বলেছি, আপনি যেহেতু কাজটা হাতে নিয়েছে সরকার, এখন প্রবলেম অনেকগুলোই আসবে, এবং এগুলোকে এখন সরকারকে বা মিউনিসিপ্যালিটিকে তার ওয়েট বুঝে, মানে প্রবলেমের গুরুত্বটা বুঝে নিশ্চয়ই অ্যাকশন নেওয়া উচিত। কারণ সবগুলো একসঙ্গে হাতে যদি দেয়, এখন যানজটও হাত দিল, আপনার ভেন্ডিং জোন ডিক্লেয়ার করলো, নন ভেন্ডিং জোন ডিক্লেয়ার করলো, কাউকে আসতে দিল না, বসালাম আবার উঠে গেল, বসালাম আবার উঠে গেল, এই যে একটা লুকোচুরি খেলা চলছে, ঠিক আছে, এটা লুকোচুরি খেলা। তো এখন তার মধ্যে সেকেন্ড হলো মানুষের যে মানে নিজস্ব দায়বদ্ধতা, হ্যাঁ, সেটারও একটা ব্যাপার আছে। সেটা কারণ আপনি গাড়ি কিনেছেন, গাড়ি যেহেতু কিনেছেন, তার ন্যাচারালি তার গাড়ি রাখবার জন্য একটা, যখন লাইসেন্স যখন দিচ্ছে গাড়ি, তখন তো তাকে তার একটা গ্যারেজ আছে বলেছে, একটা ডিক্লারেশন দিচ্ছে। তো উইদাউট গ্যারেজ গাড়িটা কিনছে কি করে? যাই হোক, কিনেছে, এখন রাস্তার উপরে রাখছে, ঠিক আছে। এখন নতুন ড্রেন বানিয়েছে, আগে সাইডে রেখে দিত, এখন এখানে হয়তো কাভার ড্রেন হয়েছে, কাভার ড্রেনের উপর রাখছে। এখন তার মানে কি, কাভার ড্রেনের উপর রাখার ফলে তো জনসাধারণ চলতে পারছে না, বা ড্রেনেরও তো স্থায়িত্ব নিয়েও একটা প্রবলেম আসবে, ঠিক আছে। এখন প্রবলেমগুলো এত মাল্টি ডাইমেনশনাল, ঠিক আছে। আমার মনে হয় ওয়েট বুঝে বুঝে, এলাকা বুঝে বুঝে এগুলোকে আস্তে আস্তে পুরো নিগমকে একদম প্ল্যান্ড ওয়েতে এবং এগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ কি, যত বেশি সংখ্যক সমস্যাকে হাতে নেবেন, তত বেশি সমস্যা জটিল হয়ে যাবে। এবং সরকারকে এবং আগরতলা মিউনিসিপ্যালিটিকে আমার মনে হয় যে আরো ইনক্লুসিভ ওয়েতে চিন্তা করা উচিত, আরো বৃহত্তর অংশের জনগণকে। স্যার, এখানে আপনার একটা জিনিস মনে হয় না যে কথাটা আমরা বারবার উঠে আসছে, মনিটরিং এর কথাটা যখন আমরা বলছি, যখন একটা সমস্যা গাঢ় হয়ে যাচ্ছে, গভীর হয়ে যাচ্ছে, তখন যখন মিউনিসিপ্যালিটি যখন বুলডোজার নিয়ে আসছে, তখন এটা নিয়ে নিউজ হচ্ছে, এটা নিয়ে আমরা আলোচনা করতে বসছি টকশোতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন ছোটতেই যখন একজন দোকানদার এসে বসেছিল রাস্তায়, তখন যদি মনিটরিং হতো, আগরতলা শহরটা কত বড় মনিমদা, তাহলে এখানে কতজন স্টাফ আছে আমরা জানি না, পুর নিগমের মনিটরিং সেলে আদৌ কতজন স্টাফ আছে, এবং তারা কি দেখছে না যে কোথায় ভুল হচ্ছে বা কে কোথায় মানে অবৈধভাবে বসে পড়ছে? দেখুন, আমি একটা কথা বলি, সেখানে একটা যেটা আমার যেটা ব্যক্তিগতভাবে আমি মনে হচ্ছে আমার, সেটা হলো এখানে ওই একটা ব্যাপার হলো যে অনেকেই অ্যাওয়ার না, যারা নাকি ফুটপাতে যারা বসেছে, তারা কোথায় ব্যবসা করতে পারবে, কিভাবে ব্যবসা করবে,
এগুলো সম্পর্কে তাদের যথেষ্ট পরিমাণে ওয়াকিবহালের দরকার ছিল এবং এখনো দরকার আমি মনে করি। ওদেরকে কনফিডেন্সে নিয়েই করতে হবে। ওদেরকে যদি আপনি রেগুলারলি বুলডোজ করেন তাহলে ইট উইল নট গিভ এ ভেরি গুড রেজাল্ট। তার এটা তো মানে তার একটা ইমপ্লিকেশনটা সুদূর প্রসারী হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি এই জন্য বলছি সবাইকে নিতে হবে। আর সেকেন্ড হলো যেটা নাকি নন বেন্ডিং জোনে, নন বেন্ডিং জোনে আপনার লাইসেন্স থাকুক বা না থাকুক আপনি বসতে পারবেন না, এটা একদম সত্য কথা। ঠিক আছে, বেন্ডিং তখনই আপনি বেন্ডিং জোনে নিতে পারবেন সবাইকে। কারণ কি, যখন নাকি নন বেন্ডিং জোনে আপনি দেখবেন যে কিছু লাইসেন্সদারীরা কিছু ব্যবসা করছে আর অনেকে ব্যবসা করতে পারছে না, তখনই কিন্তু মুশকিলটা হচ্ছে। যখন নাকি আপনি নন বেন্ডিং জোন এবং বেন্ডিং জোন পরিষ্কার করবেন, নন বেন্ডিং জোনে আপনাকে ইউ উইল নট বি অ্যালাউড হোয়াট এভার ডকুমেন্টস ইউ আর হ্যাভিং। ওকে, মানে নন বেন্ডিং জোন মানে সেই জোন যেখানে কোনো ধরনের মানে যারা লাইসেন্স প্রাপ্ত বা যারা লাইসেন্সহীন কেউ ব্যবসা করতে পারবে। আজ বেন্ডিং জোন হচ্ছে যারা লাইসেন্স প্রাপ্ত সেখানে গিয়ে বেন্ডিং জোনে গিয়ে করতে পারবে। এবং আগামী দিনে যাদেরকে আপনি এখন যারা নাকি লাইসেন্স ছাড়া আছে, সবার যে লাইসেন্স আছে তা না তো, অনেকে লাইসেন্স এবং কাগজপত্র ছাড়া মৌখিক। কিন্তু অভিযোগ তো এমনও সূত্রে খবর এমনও বলছে যে মিউনিসিপ্যালিটি মানে পুর নিগম নিজেই লাইসেন্স রিনিউ করেনি, অনেকের এই অভিযোগ রয়েছে। ওদেরকে আপনি ওই জায়গায় তখন খেলতে পারবেন। ওই যে যারা নাকি সাধু সাহেবের কথা বলছিলেন, উনি যাচ্ছে না বেন্ডিং জোনে। তো বেন্ডিং জোনে যাচ্ছে না কেন? গেলে বলছে যে ওরা দেখতে পাচ্ছে যে কিছু কিছু আমার সঙ্গে যারা ব্যবসা করতো ওর কাছে হয়তো একটা কাগজ আছে, তাই ওর নন বেন্ডিং জোনে ব্যবসা করছে। নন বেন্ডিং জোনে তো আপনি বটতলা আপনি যদি লক্ষ্য করে দেখেন, এদিক থেকে যদি আপনি আসতে আরম্ভ করেন বেন্ডিং জোনে, নন বেন্ডিং জোনে, নন বেন্ডিং জোনেই বলছি। নন বেন্ডিং জোনে আপনি মানে নন বেন্ডিং জোন মানে কি, যে এলাকাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে যানজট হওয়ার প্রচন্ড চান্সেস থাকে, ঠিক আছে, সেখানে আপনাকে নন বেন্ডিং জোন আপনি যদি ডিক্লারেশন করেন, সেই নন বেন্ডিং জোনে কাউকে আপনি অ্যালাউ করবেন না। বেন্ডিং জোনে যাদের কাগজ আছে ওরা ব্যবসা করুক না, তাহলে দেখবেন সবাই বেন্ডিং অনুযায়ী যাবে, কেনাকাটার জন্য সেই বেন্ডিং জোনে যাবে, বেন্ডিং জোনে যাবে। আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। যে আজকে সরোজিনী মার্কেটের কথা বলছে, ইট হ্যাজ নট বিল্ট আপ ইন ওয়ান ডে। এই অভ্যাসটা আপনাকে, এই জন্যই তো আপনাকে লার্জার পপুলেশন, লার্জার আপনাকে ইনক্লুসিভ ওয়েতে চিন্তা করে আপনাকে প্রচুর সংখ্যক যে যারা নাকি স্টেক হোল্ডার আছে, প্লাস যারা বিভিন্ন সংগঠন আছে তাদেরকে সঙ্গে নিয়ে এটাকে মোকাবেলা করতে হবে। শুধু সবটাই এএমসির উপর বা আরক্ষা প্রশাসনের উপর ছেড়ে দিলে হবে না। যারা পথচারী আছে আমাদেরকেও, পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত ক্লাব আছে বা যারা নাকি সংগঠন আছে বা এনজিও আছে, বা ওদেরকেও বেসিক্যালি সরকারের সঙ্গে পাশে এসে দাঁড়িয়ে এই সমস্যা নিরসনের জন্য আমাদের এই কভার ড্রেন গুলো যখন মানে যদি কভার ড্রেন গুলোকে যদি সাজিয়ে দেওয়া হয়, মানে একটা চলার উপযোগী করে দেওয়া হয়, এখন যে মুহূর্তে যেভাবে আছে উঁচু নিচু এবড়ো খেবড়ো জায়গাতে রয়েছে, সেখানে বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন তারা তো নাই, ছোট বড় অনেকেই কিন্তু এইখান দিয়ে হাঁটতে পারেন না। কভার ড্রেন গুলো যদি সঠিকভাবে মেরামত করে দেওয়া হয় এবং ঠিক করে দেওয়া হয়, তাহলে কি মনে হয় হাঁটার সমস্যাটা অনেকটা মিটবে বলে মনে করেন? কারণ আমরা যদি সাধারণভাবে, আমি অবশ্যই পিসিআর কে বলবো আমাদের সেই চিত্রগুলো দেখাতে, যেখানে সরাসরি মানুষ হাঁটছে, কিন্তু হাঁটছে কোন দিক দিয়ে, এখানে আমাদেরও কিন্তু একটা সিভিক সেন্সের কাজ করতে হবে যে আমরা কোথা দিয়ে হাঁটছি, আমার পেছনে গাড়ি আসছে কিনা, রাস্তার উপর দিয়ে হাঁটছি। এখন যেখানে ফুটপাত দখল হয়ে রয়েছে মানুষকে রাস্তার উপর দিয়ে হাঁটতে হবে, কিন্তু যেখানে ফুটপাত রয়েছে সেখানেও কিন্তু মানুষ কিন্তু ফুটপাতের উপর দিয়ে হাঁটছে। সেই জায়গাটাতে আপনার মনে হয় যে এই আমাদের কভার ড্রেন গুলোকে সাজিয়ে দিলে এই সমস্যাটা নিশ্চয়ই, আপনি যেটা বলছেন সেটা তো করা যেতেই পারে। আপনি যদি আপনি যে সমস্ত যে মোবাইল যেগুলো, এগুলো তো মোবাইল, আপনি মোবাইলের আপনি ওর যে গাড়িটা কতটুকু হবে সেটারও কিন্তু একটা সুনির্দিষ্ট মাপ আছে, 1 মিটার বাই 1 মিটার, যেটা নাকি বিএমসি সুপ্রিম কোর্টের যেরকম অর্ডার হয়েছিল সেরকম 1 মিটার বাই 1 মিটার। যে আপনি লক্ষ্য করে দেখবেন অধিকাংশ যে সমস্ত মোবাইল যেগুলো ভ্যানগুলো আছে, এগুলো সাইজগুলো অনেক বড়, অনেকটা জায়গা নিয়ে রয়েছে। সুতরাং মানুষ যারা নাকি পথচারী, রাস্তাটা তো আপনি তো সুনিশ্চিত করতে হবে না। এবং যানজট, আগরতলা শহরে যানজট যদি মুক্ত করতে হয়, দু তিনটে বড় বড় সমস্যা আছে। যানজট সমস্যা আছে, পথচারী নির্বিঘ্নে হাঁটার ব্যাপার আছে, তারপর আপনার যারা নাকি হকার আছে ওদেরকেও মানে পুনর্বাসনের ব্যাপার আছে। দিজ আর বার্নিং ইস্যুস অফ দ্য আগরতলা মিউনিসিপ্যালিটি। সুতরাং এবং একটা আরেকটার সঙ্গে বেসিক্যালি অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আপনি একটাকে যদি আপনি এই মানে পথচারীদেরকে যদি সুযোগ দিতে চান, দেখবেন লক্ষ্য করে দেখবেন যে কি জানি কয় ফুটপাতে যারা ব্যবসা করছে ওদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। সুতরাং এটাকে এরকম একটা টিপিক্যাল একটা সমস্যা, এটাকে ব্যালেন্সড ওয়েতে
ঠিক আছে, এটাকে যেটা উনি বলছিলেন যে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ব্যালেন্সড ওয়েতে এবং সবাইকে নিয়ে এগুতে হবে। আমার মনে হয় যে পুর নিগম যখন নাকি বুলডোজার নিয়ে আসছে, বুলডোজার নিয়ে অনেক সময় নিয়ে আসতে হয়, কারণ কি একবার হয়তো বলে আসলো যাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে, ঠিক আছে, আপনি লক্ষ্য করে দেখবেন যেখানে যেখানে আসছে প্রথম দিনই হয়তো নিশ্চয়ই বুলডোজার চালানোর জন্য আসছে না, বা ভালোভাবে নিশ্চয়ই কর্পোরেশনের যারা লোকজন আছে ওনারা হয়তো বলার চেষ্টা করছেন যে আপনারা একটু সরিয়ে নিন বা এই করুন। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন অনেক জায়গায় যারা নাকি কর্পোরেশন থেকে আসে ওরা কিন্তু দে আর অলসো ইল ট্রিটেড এবং ম্যান হ্যান্ডেলড হয় অনেক জায়গায়। আপনি এটাও কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন। হ্যাঁ, সুতরাং ইস্যু ইজ ভেরি অ্যালার্মিং। হ্যাঁ, এটা অবশ্যই অ্যালার্মিং ইস্যু। সেখানে মানুষের রুটি রুজি যেখানে যুক্ত সেখানে অবশ্যই এই ধরনের অ্যালার্মিং হওয়াটাই স্বাভাবিক। ওকে, এখন মনে এই যে ফুটপাত দখল মুক্ত করা এটা তো জরুরি, অবশ্যই এখানে অস্বীকার করার জায়গা নেই, কিন্তু এই মানে ক্ষুদ্র ব্যবসায়ীদের রুটি রুজি কি হবে? মানে হকারদের জন্য কোনো নির্দিষ্ট ভেন্ডিং জোন বা সময় নির্ধারণ এগুলো কি মানে এই বিকল্প ব্যবস্থা, নাকি মানে ধরুন মানে এই উচ্ছেদ করাটা কেবল একটা মানে ফটো সেশন, মানে কি মনে হয়? না, উচ্ছেদটা তো আমরা কেউ সমর্থন করি না। উচ্ছেদ হবে কেন? কারণ আমাদের এখানকার মানে বেকার সমস্যার সমাধানের পরিপ্রেক্ষিতে এদের যে কাজকর্মগুলিকেও তো আমরা যুক্ত করি। আমাদের সমস্ত আমাদের অর্থনৈতিক যে পরিকাঠামো এর ভেতরে তো এরাও তো ঢোকেন, এদেরও তো আয় আছে, এই আয়টা বাজারে খাটছে ইত্যাদি বিষয়। কেন ওদের সরিয়ে দেওয়া হবে? তাহলে একটা বিকল্প পথ দেখতে হবে। বিকল্প রাস্তা নেই তা না, বিকল্প রাস্তা আছে। আপনি আরেকটা সমস্যা কি হবে জানেন তো, এই যে 12,000 আমি স্কয়ার ফুটের কথা বললাম, এটার ভিতরে একটা কথা আপনি যদি পত্রপত্রিকাগুলি পড়েন তাহলে দেখে নেবেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন বা লক্ষ্য করেছেন যে এখানে এই যে মানে করার আরো খুঁজে বার করতে মোটর স্ট্যান্ডের বিল্ডিংটা হয়ে গেলে পার্কিং এর কিছু সমস্যা কিছুটা হতে পারে। আপনি যে ছবিগুলি রাস্তার উপরেই প্রায় দাঁড়িয়ে আছে, সেটা আমাদের আসলে আমরা বলছি আমাদের মানুষেরও মানে আমাদের জনগণেরও সিভিক সেন্স। যাবেন বটতলার দিকে যাবেন, রাইট সাইডে যতগুলি দোকান আছে, এই দোকানের সামনে কি পরিমাণ বাইক স্কুটার দাঁড়ানো। একটা মজার আমি আপনারা দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আগরতলা শহর এখন এত বেশি যানজটপূর্ণ হয়ে গিয়েছে, এত পরিমাণে বিল্ডিং হয়ে গিয়েছে, এখানে প্ল্যানিং এর ব্যাপারে সরকারকে অনেক চিন্তা ভাবনা করা উচিত। কারণ আপনি দেখেন এখানে অনেকগুলো মল হয়েছে, মলে ঢুকবার গাড়িগুলি কোথায় থাকবে? মলে যদি আপনি গাড়িগুলি মলে যদি আন্ডারগ্রাউন্ডে গাড়ি রাখার ব্যবস্থাও করেন, যখন এই গাড়িগুলো যখন নাকি বেরোবে, তার যে রাস্তা দিয়ে বেরোবে সেই রাস্তাগুলো ক্যারিং ক্যাপাসিটি আছে কি এতগুলো গাড়ি ক্যারি করবার? ঠিক আছে, তার মানে কি আপনি বলছেন 12,000 স্কয়ার ফিটের হসপিটাল হবে, তা আপনি যদি এই জায়গায় করছেন এটা, তাহলে অটোমেটিক্যালি যেখানে নাকি ইন দ্য ডেজ টু কাম এখানে ভিড় হতে পারে, শুধু সেখানে ট্রাফিক থেকে আরম্ভ করে এই যে এগুলো কন্ট্রোল হবে কি করে? আপনি ট্রাফিকের একটা জায়গা করে দিলেন। এই যে মোটর স্ট্যান্ডে আপনি একটা কথা বললেন কি কত অনেক গাড়ি রাখতে পারবে, কিন্তু গাড়িটা যখন বেরোবে, এই গাড়িটা যে রাস্তা দিয়ে বেরোবে সেই রাস্তাটা তো আর প্রশস্ত হয়নি, সেই রাস্তাটা কিন্তু সরুই থেকে গিয়েছে। তার মানে কি তার ক্যারিং ক্যাপাসিটি অফ দ্যাট রুট ইজ বেসিক্যালি নট এক্সপ্যান্ডেড, এবং তার ফলে তো আগামী দিনে আপনার যানজট হবে। এবং যে যানজট যেহেতু একলগে 500 গাড়ি থাকবে, সুতরাং তার থাকার পরে এবং ঢুকার বেরুবার যে ইকোসিস্টেম যেটা আছে, এই যে ট্রাফিক ইকোসিস্টেমটাতে হিন্ডার করবে সেখানে এটা। তো আমি যেটা বলছি, সুতরাং যত আপনি প্যারাডাইস চৌমুহনীটা পেরিয়ে বা যদি তাহলে এখানে উপায় কি মানে হবে তো এটা একটা উপায় আছে আমাদের ফুট মানে আমরা যারা পায়ে হেঁটে চলাচল করতে চাই, চিন্তা ভাবনা করতে পারে। অনেক জায়গায় ভারতবর্ষের অনেক জায়গায় আছে শুধু পায়ে হাঁটার জন্য একটু উপরের দিকে ওই ওভারব্রিজের ফুট ব্রিজের মতো করা আছে, সাফল্যও পেয়েছে ওনারা। এই বিষয়টা দেখতে পারে, তাহলে বেন্ডিং এর ব্যাপারটা নিচেও থাকতে পারে, তাহলে উপরের দিকে হাঁটাচলা করতে পারে। আর রাস্তায় কোনো অবস্থাতে যদি পার্কিং জোনটা করে দিতে পারে, আগরতলা শহরের ভেতরে অন্তত 3টে পার্কিং জোন বা 4টে পার্কিং জোন অত্যন্ত জরুরি। আমরা বাজারগুলিকে যদি চিন্তা ভাবনা করি, আপনি দেখবেন মানে ওই লেকচৌমনি বাজারের ওই সাইডটায় একটা জায়গা করতে পারেন। আগরতলা শহরকে কেন্দ্র করে উমাকান্ত তার, এবং সিগনিফিকেন্টলি যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম থেমে গেলাম, সেটা হচ্ছে যে উমাকান্ত স্কুল বা ভিএম চৌমুনি থেকে যদি আপনি ফায়ার সার্ভিস চৌমুনি পর্যন্ত রাস্তাটা আপনি লক্ষ্য করেন, দিনের বেলাতে লক্ষ্য করলে দেখবেন আগে যা মানে ওর প্রস্থটা ছিল অনেকটা কমে গিয়েছে, পিচ ঢালার
যদি পিচ ঢালার ব্যাপারটা আপনি লক্ষ্য করেন, এখানে তো আলাদা ফুটপাত রাখার কোনো প্রয়োজন নেই, অলরেডি তো ফুটপাত আছে উত্তর দিকে, অলরেডি আছে। এই ফুটপাতের নিচে আরেকটা ফুটপাতের মতো বন্দোবস্ত করছে। এই যে জায়গাটা, এই জায়গাটা নতুন করে ভাবা উচিত। তাহলে মানে রাস্তাটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, উত্তর দিকের রাস্তাটা চওড়া করার সুযোগ রয়েছে যদি ওই ফুটপাতটাকে বন্ধ করে দেয়। কিন্তু দক্ষিণ দিকের যে জায়গাটা, উমাকান্ত স্কুলের ঢোকার জায়গাটা, মানে ফুটপাত থেকে অনেকটা উঁচু জায়গায় চলে গিয়েছে, ইয়েটা হাঁটার জায়গাটা, দ্যাট ইজ ফুটপাতটা অনেকটা উঁচুতে। ফলে ছেলে মেয়েরা খুব পরিমাণে এটা ব্যবহার করতে পারবে বলে মনে হয় না সেই রাস্তার উপরে। এই যে জায়গাটা, একমাত্র উপায় হচ্ছে ভেন্ডিং, মানে এক শহরের মাঝখানে যদি আমরা একটা শুধু মানে হাঁটার জন্য একটা বন্দোবস্ত করে দিতে পারি, তাহলে এই যে কভার ড্রেন গুলো আমাদের হয়েছে, যেখানে বড় স্ল্যাব পাতা আছে বা ছোট যে এই মুহূর্তে যেটা হয়েছে কভার ড্রেন গুলো যেগুলো হয়েছে রিসেন্টলি যেগুলো হচ্ছে, সেখানে যদি রেলিং দিয়ে দেওয়া হয় তাহলে কি অনেকটা সলভ হবে, এবং ফুটপাতের উপর যে ইলেকট্রিক ট্রান্সফর্মার গুলো রয়েছে সেগুলো সরিয়ে দেওয়া হয়, তাহলে কি এই মানে খুব সমস্যার সমাধান হবে বলে আমরা কলকাতা শহরে দেখি বা মেট্রোপলিটন সিটিগুলোতে দেখি রেলিং দেওয়া আছে, এবং রেলিং দেওয়া থাকলে মানুষ রেলিং এর ভেতরে হাঁটছে, সেখানে কিছু এনক্রোচমেন্ট থাকে বড় বড় দোকানে। আপনি যদি ধর্মতলায় দেখেন, ধর্মতলা যদি মেট্রো সিনেমা হল থেকে যদি আপনি জওহরলাল নেহরু রোড পর্যন্ত যান, আমি শুধু ওইটুকুই বলছি যে আমাদের ওই জিকে স্পোর্টস এর জায়গা, ওই প্রচুর ভেন্ডাররা কাজ করছে, মানুষও যাচ্ছে। তার পেছনে অন্যতম কারণ হচ্ছে মানুষদের, তাদের কাছে একটা অল্টারনেটিভ যাতায়াতের অল্টারনেটিভ পথ রয়েছে, মেট্রো রেল রয়েছে, তো মেট্রোতে চলে যাচ্ছে গাড়ি, প্রচুর পরিমাণে বাস চলছে, আমাদের এখানে রেলিংটা সামনে নিচ্ছে। আমাদের এখানে এই বিষয়টা একটু মুশকিল আছে। আর এই জায়গায় দাঁড়িয়ে বিকল্প হচ্ছে এই যে তৈরি যে করা হচ্ছে এই যে কভার ড্রেনগুলি, এগুলি এখনো প্রায় অর্ধনির্মিত বলে মনে হয়, আমার কাছে মনে হয়। এখানে রেলিং কি কোনো ধরনের হেল্প করতে পারে? মানে কভার ড্রেন, আই এম নট এ টাউন প্ল্যানিং এক্সপার্ট, আমি একটা ব্যক্তিগতভাবে মনে করি টোটাল এই যানজট এবং এই যে পথচারীর রাস্তা, এটা নিয়ে টাউন প্ল্যানিং এ একটা কম্প্রিহেন্সিভ একটা প্ল্যান করেই এগুতে হবে। এখানে আমি ত্রিপুরা রাজ্যে আমি আগরতলা শহরে মাঝে মাঝে দেখি যিনি ব্যুরোক্রেট আসছেন বা ওনার নেতৃত্বে টেম্পোরারি কিছু সাজেশন নিয়ে কিছু করা হচ্ছে, কম্প্রিহেন্সিভ হচ্ছে না, যার জন্য নাকি সমস্যাগুলো কিন্তু কম্প্রিহেন্সিভ নিতে গেলে সান অফ দ্য সয়েল কে ইনক্লুড করতে হবে না, যারা বাইরে থেকে আসছে সান অফ দ্য সয়েল নিতে হবে, আমি এরকম কোনো বলছি না। কারণ কি দেখুন, যারা নাকি দোজ আর দ্য এক্সপার্ট, যারা নাকি ভারতবর্ষের বিভিন্ন শহরকে সুন্দর করে ডিজাইন করেছেন, there are a lot of fine cities in India, okay, ঠিক আছে, মানে গভর্নমেন্টে তো টাকার অভাব নেই, ঠিক আছে, স্মার্ট সিটির টাকা আছে, সুতরাং গভর্নমেন্ট ক্যান থিঙ্ক অফ দিস আরবানাইজেশন। কারণ কি আরবানাইজেশন ইটসেলফ ইজ বিকামিং এ প্রবলেম। আমি আপনাকে বলছি টোটাল 50% অফ দ্য টোটাল পপুলেশন উইল লিভ ইন দ্য সিটিজ ইন দ্য নেক্সট 20 years। সুতরাং যেখানে শহরের মধ্যে জনসংখ্যার প্রায় 50% লোক শহরে বসবাসের চিন্তা ভাবনা করছে, সেখানে তো আগামী দিনে সমস্যা আরো ভয়ঙ্কর হবে। এই যে আজকে যে সমস্যাটা আমরা দেখছি, দিস ইজ অনলি বেসিক্যালি এন আইওটা, আমি বলবো খুব নগণ্য। আগামী দিনের সমস্যা আরো বড় ধরনের আসছে বলে আমার মনে হয়। ওকে, অবশ্যই সেটা সমস্যা যাতে দ্রুত মানে কমিয়ে আনা যায়, সেটাই নিশ্চয়ই পুর নিগম চেষ্টা করছে, এবং সেই চেষ্টা কত টাকা সফল হয় সেদিকে তো আমাদের নজর রাখছি। অনুষ্ঠানে বেশি সময় নেই, 2 মিনিট সময় আছে। কি বার্তা এই মুহূর্তে নিগমের জন্য বা সাধারণ মানুষদের জন্য আপনারা এই মুহূর্তে, যেহেতু আমরা রাস্তা দিয়ে হাঁটতে হবে, আমাদের ভেন্ডিং জোন থেকে আমাদের ভেন্ডারদেরও বাঁচাতে হবে, এবং সেখান থেকে আমরা কেনাকাটাও করব, পাশাপাশি আমাদের যে গাড়ি বাইক সেগুলো আমাদের রাখতে হবে, কি করা উচিত বলে মনে হয়? 1 মিনিট সময়, আপনার কি আমাদের প্রথম শুরু করেছিলাম যেখানে একটা খুব অন্তর্নিহিত তাৎপর্যপূর্ণ একটা প্ল্যানিং দরকার। সাধারণ মানুষের সুযোগ সুবিধা এখানে এই মুহূর্তে প্রায় 5,60,000 মানুষের উপরে এখানে বসবাস করছে সরকারি হিসেব অনুযায়ী। এটা হয়তো 6-8 লাখ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এই যে প্রতিনিয়ত বাড়ছে, তাদের কথা ভাবতে হবে। আর সর্বোপরি যেটা আমরা দেখুন, আমরা বেশ কয়েকটা পরপর অনুষ্ঠান করলাম, কিছু কার্যকরী পদক্ষেপ পুরসভা নেয়নি তা না, কর্পোরেশন নেয়নি তা না, নিয়েছে, নিশ্চয়ই ধন্যবাদ পেতে পারেন। এই সম্প্রতি মানে পার্লামেন্টে একটা অদ্ভুত তথ্য বেরিয়ে এলো। এই তথ্যটা হচ্ছে, পার্লামেন্টের যিনি আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার মনোহরলাল খট্টার, উনি বললেন যে ওনাদের যে ভারত সরকার যে 100টা স্মার্ট সিটি করার কথা ছিল, 100টা স্মার্ট সিটি অলরেডি কমপ্লিটেড।
তার মানে ত্রিপুরা আগরতলাটা হয়ে গেছে, আগরতলা তো এটার অন্তর্ভুক্ত ছিল। আমার ওখানে তো ইয়েরা ছিলেন, সাংসদরা ছিলেন, তারা তো বলতে পারতেন না আগরতলাটা তো হয়নি, আপনি 99টা হতে পারে, একটা তো হয়নি আমরা নিশ্চিত, কোনো কিছু মানে অত তথ্য প্রকাশিত হয়ে গেছে, কিন্তু আমি প্রকাশিত তথ্য থেকে বলছি, সেই বিষয়ে আমরা অন্যদিন আলোচনা করতে পারবো। আজকে আমরা তার মানে কি, এই যে বিষয়টা, এই যে কমিউনিকেশন গ্যাপটা একেবারে টপ টু বটম রয়েছে, এই কমিউনিকেশন গ্যাপটা, এই যার জন্য একজন সচিব পর্যায়ে মানুষ এসে বলছেন যে নন ভেন্ডিং জোনের না ভেন্ডিং জোনের ভেন্ডাররা সমন্বয়টা ভালো হলে কাজটা আরো ভালো হতো। ওকে, নিশ্চয়ই এটা দরকার। সঞ্জয় স্যার, আপনার কি মনে হয়, কি সাজেশন থাকবে? দেখুন, আমার মনে হয় যে কাজটা পুর নিগম হাতে নিয়েছে তার সমস্যাগুলোকে এখন আপাতত র্যাঙ্কিং করে কোনটা তার মূল সমস্যা, এক দুটো সমস্যা প্রায়োরিটি অনুযায়ী সেই অ্যাকশনগুলোতে স্টিক থাকা, যাতে তার ইমেজটা ঠিক থাকে, মানুষের কনফিডেন্সও যাতে বিল্ড আপ হয়। আমি বলছি না যে মানে বুলডোজার চালাও বা মানে উচ্ছেদ করে দাও, নীতি মেনে, ঠিক আছে, নীতি মেনে সেই যে পরিকল্পনা মাফিক, ঠিক আছে, যে কাজটা হাতে নিয়েছে সেটাকে চালিয়ে যাওয়া, মানে ছেড়ে না দেওয়া। আপনি ছেড়ে দিলে যদি আবার যদি দেখে যে যদি লক্ষ্য করে একবার উচ্ছেদ করেছে, দ্বিতীয়বার এসে আবার ড্রাইভ করে উচ্ছেদ করেছে, সুতরাং যিনি তৃতীয়বার বসবার আগে কিন্তু চিন্তা করবেন, উনি যদি লক্ষ্য করেন যে আবার মিউনিসিপ্যালিটি আসছে না, এইরকম যেন একটা থাকে যে মনিটরিং, যে কারা কারা বসছে, যেন তুলবার আগে বলে দেওয়া যে ঠিক আছে তোমরা কেন আবার এখানে এলে, ঠিক আছে। আপনার তো খুব বেশি যে এলাকা তো নয়, আপনি যে সমস্ত যে এলাকাগুলো প্রবলেমেটিক এলাকা, প্রবলেমেটিক নন ভেন্ডিং জোনে যে তীব্রতারা যেখানে সবচেয়ে বেশি যানজট সৃষ্টি হচ্ছে, যেখানে সবচেয়ে বেশি পথচারী কষ্ট পাচ্ছে চলতে, সেই জায়গাগুলিকে মানে মানে গুরুত্ব সহকারে মনিটর করা উচিত, নিত্য মনিটরিং এ রাখা উচিত। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। সঞ্জয় স্যার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজ বন্ধুরা, জনতাকে সেবা দেওয়া যাদের কাজ, তারা যদি ক্ষমতার মাপকাঠিতে মানুষের বিচার করে, তবে তা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। পৌর নিগমের আগরতলা শহরকে সত্যি ফুটপাত দখলমুক্ত করার সদিচ্ছা তখনই প্রমাণিত হবে যখন সাধারণ মানুষের পাশাপাশি থানার সামনের সেই জনপথটিও সকল আইনি বাধা ও বাজেয়াপ্ত যানবাহনের স্তূপ থেকে মুক্ত হবে। তাই গণতন্ত্রের স্বার্থে বৈষম্যহীন প্রশাসনিক সংস্কার এখন সময়ের দাবি। তবে নিগম এই পদক্ষেপ কবে নিতে পারবে তা সময় বলবে, সেদিকে অবশ্যই আমরা নজর রাখবো। আর আপনারা সব খবর দেখার জন্য, দেশ দুনিয়া সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।